একটু ভাবু যে তৃণমূলের বন্ধুরা ভবদা জিন্দাবাদ, সায়নী দিদি জিন্দাবাদ করছেন, তাদের উদ্দেশ্যে বলি, সায়নী দিদির বাড়ির ছেলে মেয়েরা কোথায় পড়ছে একটু চোখ কান খুলে দেখুন। তাদের বাড়ির তাদের টাকা পয়সা আছে, তাদের ছেলে মেয়েদেরকে সব বেসরকারি নামি দামি স্কুলে পড়াচ্ছে। আর যিনি বলছেন দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ, তার বাড়ির টাকা পয়সা নাই, সেও দিন আনে দিন খায়, তাদের ছেলেরা কোথায় পড়ছে? সরকারি স্কুলে যাচ্ছে। এখানে যারা উপস্থিত আছেন মায়েদেরও বলছি ধন্যবাদ জানাই মায়েদেরকে। এই মমতা ব্যানার্জির নাটকে, এই ভবদাদের নাটকে, এই সায়নী ঘোষদের নাটকে আপনাদেরকে আটকে রাখতে পারেনি। 1000-1200 টাকার লোভ দেখিয়ে আপনাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে পারেনি। আপনাদের ছেলেদের ভবিষ্যতের জন্য আপনারাও আজকে এই মিটিংয়ের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, মিটিংয়ে সবাই স্থলে উপস্থিত হয়েছেন। বলি বাপ ভাইরা আছেন, মায়েরা আছেন, আজকে বাড়ি ফিরে যাবে। আজকে বাড়ি ফিরে গিয়ে বাড়ির যে বাচ্চাগুলো আছে, ফুটফুটে সন্তানগুলো, কেউ ক্লাস 3-তে পড়ে, কেউ ক্লাস 4-এ পড়ে, কেউ 5-এ পড়ে, কেউ 6-এ পড়ে, তাদেরকে একবার জিজ্ঞাসা করুন, ইংলিশ অঙ্কের বইটা খুলে দিন, গিয়ে 3-এর বাচ্চাকে বলুন বাবু তুই 3-তে পড়িস, একটু অঙ্ক ওটা করে দে। 6-এর বাচ্চাকে বলুন, 6-এর বাচ্চাকে বলুন বাবু তুই ক্লাস 6-এ পড়িস, ইংলিশে তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, তোর ঠিকানা, কোন স্কুলে পড়িস একটু লিখে দে। দেখবেন 100টার মধ্যে 90টা বাচ্চা পারছে না। কেন? সরকারি স্কুলে পড়ছে তো। সরকারি স্কুলে সুকৌশলে আপনার ছেলেকে অশিক্ষিত তৈরি করতে চাইছে এই ভবদারা। কারণ আপনার ছেলে যদি শিক্ষিত হয়, ভবদার ছেলের হয়ে বোম মারবে কে? ভবদার ছেলের হয়ে মারামারিটা করবে কে? ভবদার ছেলের হয়ে খুনোখুনিটা করবে কে? ভবদার ছেলের হয়ে উত্তা লুট করবে তাহলে কে? বুঝতে পারছেন না? ভবদা একদম বিধানসভায় আমার একদম পিছনের সিটেই বসে, আমি এখানে বসি, ভবদা এখানে বসে। আমি যদি ভুল বলি ভবদা আমাকে বিধানসভায় গিয়ে ধরবে। কিন্তু আমি আপনাদের বলি, তাহলে কৌশলটা কি বুঝতে পেরেছে? ভবদাদের বাবাদের হয়ে আপনার বাবারা লড়াই করলো, ভবদাদের বাবাদেরকে নেতা করলো। ভবদাদের দাদুদের হয়ে আপনার দাদুরা লড়াই করেছিল, ভবদাদের দাদুদেরকে নেতা করেছে আপনারা। কিন্তু পেলামটা কি? ভবদাকে যে বলবেন দাদা, বা তৃণমূলের নেতাদেরকে বলবেন দাদা আমাদের ক্লাবের ক্যারাম বোর্ডটা খারাপ হয়ে গিয়েছে, একটা ক্যারাম বোর্ড কিনবো, ম্যাচ বোর্ড কিনে দেবে। দাদা টিভিটা একটু ঝিলঝিল করছে, 52 ইঞ্চি এলসিডি কিনে দেবে। আর তাদেরকে যে বলবেন দাদা আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে পড়ে, টেবিল চেয়ার ঠিকঠাক নাই, বোর্ড নাই, ডাস্টার নাই, শিক্ষক নাই, ওগুলো একটু ব্যবস্থা করুন না। আচ্ছা দেখছি হবে, দেবে না। কারণ কি? চায় না ভবদারা, চায় না তৃণমূলের নেতারা, চায় না এরা যে আপনার ছেলেটা শিক্ষিত হোক, আপনার ছেলেটা বই খাতা পেন ধরুক। তাহলে যদি আপনার ছেলেটা বই খাতা পেন ধরে নেয়, তাহলে জেনে যাবে কাউকে মারতে যাচ্ছি, যদি আধমরা হয়ে যায়, তুই মাথা ফেটে যায়, 360 খেয়ে সে জেলে যেতে পারে। আর যদি মারতে মারতে মরে যায়, 302 খেয়ে জেলে গেলে আর জেলের বাইরে বার হতে পারবো না। তাহলে আপনার ছেলে কি আর লড়াই করবে? আপনার ছেলে কি আর মারামারি করবে? তাহলে তো ভবদাদের লস হয়ে যাবে। ভবদারা উন্নয়নের জোয়ার বললেও উন্নয়ন ভবদার বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ, পাড়ার লোকের কাছে এসে পৌঁছায় না। খারাপ লাগছে নাকি? ভবদার ভালোবাসার লোক শুনে কি খারাপ লাগছে? একটু ভাবুন। ভবদার হয়ে যারা জিন্দাবাদ লাগাচ্ছেন, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু এই ভবদাদের হাতেই ধ্বংস হচ্ছে। ঠিক যেভাবে ভবদাদের ওপরের নেতৃত্বরা ছিল, আপনার আমার বাবাদেরকে ভুল বুঝিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি করিয়ে বারুইপুর জেল, বারুইপুর কোর্ট আর বাড়ি করিয়েছে। একইভাবে ভবদারা চক্রান্ত করে আপনার আমার মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে মারামারি, হানাহানি করিয়ে বারুইপুর কোর্ট, বারুইপুর জেল আর বাড়ি করার চেষ্টা করছে। আর আমাদের পরের প্রজন্ম যাতে এই কাজে নিয়োজিত থাকে, সেই জন্য সুকৌশলে আপনার আমার বাচ্চারা যেখানে পড়াশোনা করে, সেই সরকারি প্রাইমারি স্কুলগুলো থেকে শিক্ষক সুকৌশলে নিয়োগ করা বন্ধ করে দিচ্ছে। মায়েরা, বাপেরা যারা আছেন বলছি খারাপ ভাবে নেবেন না। বাড়ি যাবেন, গিয়ে
জিজ্ঞাসা করবেন আপনাদের বাচ্চাগুলোকে এই ইংলিশে একটু লিখে দে তো দু চার কলম, পারবে না। তাহলে আপনার ছেলের ভবিষ্যৎটা কারা ক্ষতি করছে? এই মমতা ব্যানার্জি সরকারেরা করছে, এই সায়নী ঘোষেরা করছে, যাদের কাজ ছিল আপনার ছেলের হাতে বই পেন খাতা তুলে দেওয়া। তার পরিবর্তে আপনার ছেলে আগামী প্রজন্মের কাছে যাতে গুন্ডা, মস্তান, লাঠিয়াল, দাঙ্গাবাজ, খুনি এই তকমা পায়, তার জন্য আপনাদের বাচ্চাদের হাত থেকে বই খাতা পেন কেড়ে নিচ্ছে। আমাদের লড়াই এই বাচ্চাগুলোর হাতে বই খাতা পেন ফিরিয়ে দেওয়া। বাচ্চাগুলো স্কুলে যাবে, মানুষ হবে, বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে এই হরিমুলের ছেলেরা। সেটাই হচ্ছে আমাদের লড়াই। ওই জন্য আমাদের উপর এত রাগ। আরে সব দল তো প্রার্থী দিয়েছে। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপি থেকে দাঁড়িয়েছে, তাকে ডিস্টার্ব করেছে শুনেছেন? উনি তো বিজেপি, উনাকে ডিস্টার্ব করেনি। ডিস্টার্ব কাকে করছে? নওশাদ সিদ্দিকীদেরকে, নূর আলম খানেদেরকে আর খাম চিহ্নকে। যারে কেন করছে? খাম চিহ্ন ক্ষমতায় আসলে এই সব গুন্ডামি, মস্তানি, তোলাবাজি টোটালটাই আমরা নির্মূল করে দেব। মায়েদের ধন্যবাদ জানিয়ে বলি, আপনাদের উপস্থিতি আমাকে অনেকটা ভাবাচ্ছে, ভালো লাগছে। তবে মায়েদেরকে বলছি, দায়িত্ব নিয়ে যদি আগামী দিনে আমাদেরকে বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন মায়েরা আমাদের হাতে। এই মমতা ব্যানার্জি 2011 সালের আগে বলেছিল যে এই মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমানের শিক্ষা নাই, স্বাস্থ্যে মুসলমানের দলনীতে চলে গিয়েছে, সরকারি চাকরি নাই, ওয়াকফ প্রপার্টি উদ্ধার করব। কিন্তু দুঃখের বিষয়, যে কটা কথা বলেছিল সবটাই ব্যর্থ হয়েছে, একটাও পূরণ করেনি। এখানে বিভিন্ন বুথের মানুষেরা আছেন, একজন হাত তুলে বলুন আপনার বুথে এই ভবধারা, এই মমতা ব্যানার্জিরা, এই সায়নী ঘোষ মহাশয়রা এই 13 বছরে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বলতে পারবেন কেউ আছে? এই দূরে কেউ থাকলে বলবেন কেউ আছে যে আপনাদের বুথে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে? দেয়নি। কিন্তু আপনাদের বলি, খোঁজ নিয়ে দেখুন, বুথে বুথে মমতা ব্যানার্জির দলেরা, এই ভবদাদের দলেরা, এই সায়নী ঘোষেরা সুচতুরতার সাথে যুব সমাজকে, মুসলিমদেরকে, দলিতদেরকে, আদিবাসী, নমশূদ্র, মতুয়া সমাজের সব পিছড়ে বর্গের যারা আছে তাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে লিগাল ইলিগাল মদের দোকান বুথে বুথে খুলে দিয়েছে। ভুল বলছি নাকি ভাই? তাই মায়েদের বলবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আগামী দিনে বাংলা পরিচালনার দায়িত্ব আমরা ক্ষমতায় আসলে আমাদের যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলো থাকবে, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হবে সমস্ত লিগাল ইলিগাল মদের দোকানগুলো বন্ধ করা। মায়েরা যদি সাথ দেন, এই কাজটা আমরা সর্বপ্রথম করব। মদ খাইয়ে সমাজকে বিপথে পরিচালিত করার জন্য মমতা ব্যানার্জি সরকার মদের ঢালাও লাইসেন্স দিয়ে যাচ্ছে। আর কোন জায়গায় লাইসেন্সের সাথে সাথে যেখানে লাইসেন্স হচ্ছে না, তারা ইললিগালি মদের দোকান খুলে বসে আছে। আর ভবধারা সেখানে বন্ধ করার জন্য কোনো চেষ্টা করছে না। তাই মায়ের হাতে 1200 ধরিয়ে দিচ্ছে, মায়ের ছেলেকে মাতাল বানানোর জন্য, মায়ের স্বামীকে মাতাল বানানোর জন্য, মায়ের পরিবারের পুরুষ সদস্যকে মাতাল বানানোর জন্য এই ভবদানের দলেরা 20 টাকার পাউচ আপনার ছেলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন। 1200 পরে হবে, 1200 পরে হবে। পশ্চিম বাংলায় যে সমস্ত মদের দোকানগুলো আছে, আগে মমতা ব্যানার্জিকে বন্ধ করতে হবে। এই আওয়াজটা মায়েদেরকে আগে তুলতে হবে। আওয়াজ তুলুন মায়েদেরকে। 1200 পরে হবে। আগে আপনার বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে যায়, 300 বাচ্চা, 400 বাচ্চা, 3টে-4টে টিচার দিচ্ছে। যে টিচার তালা খুলছে, সেই ঘন্টা লাগাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব রাখছে, আবার নাকি সে পড়াবে। আর কত ভালো পড়াবে ভাই। তার প্রমাণ বাচ্চাগুলোর বাড়িতে গিয়ে দেখো, 6 বাচ্চাকে বলুন ইংলিশে লিখে দিতে, এইটা পারবে না। 3 বাচ্চাকে বলুন, 4 বাচ্চাকে বলুন অঙ্কটা করে দে, পারবে না। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন। 1200 পরে হবে। আগে আপনার সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার যে বেশ, যেটা শুরু, সেটাই যে ধ্বংস করে দিচ্ছে এই ভবধারা, এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। 1200 পরে হবে। আগে আপনার বাচ্চারা প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল যেখানে গিয়ে পড়াশোনা করছে, সেই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলোতে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে। আপনার আওয়াজ তুলতে হবে আপনাদেরকে।
এই ভবদারা তো কৌশলে আপনাকে আমাকে বোকা বানিয়ে শুধু ভোটটা নিতে চাই। ভোটের সময় আসলে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, ভোট মিটে গেলে আর কোনো কথা নাই। আমি আপনাদের বলি, ভবদা কয়েকটা কোশ্চেন বিধানসভায় করেছিল, আমার পেছনে একদম বসে তো, কিন্তু একবারের জন্য ভবদার মুখে আমি শুনিনি যে এই কথা ভবদা বলেনি। আমি আপনাদের বলে যাচ্ছি, আমি যদি ভুল বলি ভবদাকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। ভবদাকে একবারও বলতে শুনলাম না যে বারাইপুর পূর্বের নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বারাইপুর পূর্বের হরিমূলের যে সমস্ত সংখ্যালঘু মুসলিমরা বসবাস করে, দলিতরা বসবাস করে, আদিবাসী সমাজের মানুষেরা বসবাস করে, পিছড়ে বর্গের সমাজের মানুষেরা বসবাস করে, তাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিতে হবে। এ কথা কিন্তু ভবদার মুখে একবারও বিধানসভায় শুনলাম না। ও চায় না। উনি যদি চাইতে তাহলে আজকে আমাদের কর্মীদেরকে দিয়ে আমাদের কর্মীদেরকে খুন করবো বলে হুমকি দেওয়ার লোককে উনি পাঠাতেন না, বা তার দল পাঠাতো না। উনি জানেন যদি মানুষ শিক্ষিত হয়ে যায় ওদের গ্যারাকল ধরে নেবে, ওদের ভুল পথে পরিচালিত করছে, এটা আর করতে পারবে না। সেই জন্য সুকৌশলে আমাদেরকে যত অশিক্ষিত করে রাখতে পারবে, দলিত আমি আদিবাসী, আমি পিছড়ে বর্গের হিন্দু, আমি মুসলিম, আমি মতুয়া, আমি নমশূদ্র, আমাকে যত অশিক্ষিত করে রাখতে পারবে ততটাই এই যারা রাজনৈতিক কারবারি ভয় দেখিয়ে যারা ভোট নেয়, কোনো সময় সিএ এর ভয় দেখায়, কোনো সময় বিভাজনের ভয় দেখায়, ভয় দেখিয়ে যারা ভোট নেয় তাদের সুবিধা হবে ভয় দেখানোর জন্য। কারণ যদি বলা হয় কাকে কান নিয়ে চলে গিয়েছে, আমি যদি জানি কাগের থেকে আমার কানটাতে হাত দিয়ে দেখি তো কান আছে না নাই, ঠিক একই ভাবে সিএ এর ভয় দেখিয়ে ভোট চাইছে। এখন সায়নী ঘোষ মহাশয় দেখছিলাম ভাঙড় বিভিন্ন জায়গায় গিয়ে বলছে সিএ হাম রোখেঙ্গে। আরে কেমন করে রুখবে তুমি, কেমন ভাবে রুখবে? রুখতে গেলেও তো সেই প্রসেস আছে। রাজ্য সরকার তার গতকালকে তো না পরশু দিনকে অভিষেক ব্যানার্জি ঠাকুর বাড়িতে গিয়ে বা ওইখানে গিয়ে কি বলেছে, শর্ত সাপেক্ষে সিএ তিনি করবেন। মানে বুঝতে পেরেছেন, সায়নী ঘোষ বলছেন সিএ কে আটকাবো, আর অভিষেক ব্যানার্জি বলছে শর্ত সাপেক্ষে সিএ করব। মানে বুঝতে পেরেছেন দুজনের কথার মধ্যে। তারপরেও বলছি মোবাইলটা দাও তো, কটা বাজে দেখি মোবাইলটা, আর 5 মিনিট বক্তব্য দেবো। তো আপনাদের বলি সিএটাকে আটকানোর জন্য ভারত সরকারের যে বিলটা আনছে, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের সকলের ভালোবাসার আমাদের প্রিয় পাত্র অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়, আপনাদের প্রার্থী। আজকেই নমিনেশন দিয়ে এসেছে আপনাদের এখানে। তো আপনাদের বলি এখানে আর বক্তব্য দেওয়ার সময় থাকবে না, এখানে আরেকটা আমাদের প্রোগ্রাম আছে, আমাদের বক্তা এ ভাই আচ্ছা দেখিয়ে দিলাম। পছন্দ হয়েছে তো নাকি? আমাদের প্রার্থী কিন্তু কোনো ধর্মকে নিয়ে অবজ্ঞা করে না। আমাদের প্রার্থীর লড়াইটা কিসের লড়াই? রুজি রুটির লড়াই। আমাদের প্রার্থী আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে আপনার এলাকার এই বাচ্চাদের শিক্ষার যে দুরবস্থা সেটাকে নির্মূল করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে বাচ্চারা, তার হয়ে আওয়াজ তুলবে। আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠালে মায়েদের হয়ে, বাপেদের হয়ে, ছাত্র যুবর হয়ে, হিন্দুর হয়ে, মুসলমানের হয়ে, দলিতের হয়ে যে অধিকারগুলো আছে সেইগুলোকে নিয়ে পার্লামেন্টে কথা বলবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, জুন মাসের 1 তারিখে কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই। সকাল সকাল যাবেন, চুপচাপ খামে ছাপ দিয়ে পার্লামেন্টে আমাদের অ্যাডভোকেট নূর আলম খান রায়কে পাঠাবেন। আপনি দ্বিতীয় প্রোগ্রামে চলে যান। আবার যেটা আমি বলবো তার বাইরে আপনি ওখানে বক্তব্য দেন। ভাই যেটা বলছিলাম সিএটাকে আটকাবে কিভাবে? এমনি বলে সিএ আটকাবো বললে আটকে যাবে? সিএটাকে আটকাতে গেলে কি দুটো প্রসেস আছে। পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল তখন ভোটের মাধ্যমে বিজেপিকে পরাস্ত করা পারেনি। দ্বিতীয় কি ছিল, সিএটাকে কিভাবে আটকাবে? সুপ্রিম কোর্টে যে মামলা করবে। দুঃখের বিষয় সায়নী ঘোষ অনেক কথা বলছেন, কিন্তু সায়নী ঘোষের দলের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেনি। আমি আপনাদের বলবো একটা এমপির কি দায়িত্ব, কি কাজ হওয়া দরকার একটু শোনা দরকার। শুনবেন তো নাকি ভাই? আচ্ছা কারা শুনবেন একটু হাত তুলুন তো। এই দূরে যারা আছেন শুনতে চাইছেন না চাইছেন না? একটা এমপির কি কাজ একটু শোনা দরকার। তো সর্বপ্রথম বলে রাখি, একটা এমপি 1 বছরে
5 কোটি টাকা পায়। 5 বছরে কত? 25 কোটি টাকা। সর্বপ্রথম আপনাদের কাছে এই ভবদাদের দলের পক্ষ থেকে, সায়নী ঘোষ মহাশয়দের পক্ষ থেকে ভোট চাইতে আসলে জিজ্ঞাসা করবেন, মিমি চক্রবর্তীর কে সময়ে আমাদের ভুল বুঝিয়ে অনেক ভোট নিয়েছো। যখন পার্লামেন্টে সিএএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, মিমি চক্রবর্তী ভোট দিয়েছিল কি দেয়নি, এর জবাব তাকে দিতে হবে। তারপরে হরিপুরের লোকের ভোট তুমি চাইবে, জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় কথা বলবেন, 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা। মিমি চক্রবর্তী মহাশয়া কোথায় কোথায় কাজ করেছে, কি কি কাজ করেছে, তার তথ্যটা হরিমূলবাসীকে আগে দাও, তারপরে তুমি ভোট চাইবে। আপনাদের দেখার রাইট আছে। আমি ভাঙড়ের বিধায়ক, আপনাদের পাশেই তো। আমাকে নিয়ে তৃণমূল অনেক কথা বলে। আমি আমার ভাঙড়ের বাসীকে আশ্বস্ত করেছি 5 বছর শেষ হবে, আমি 5 বছরের এমএলএ ল্যাডের টাকা নিয়ে কোথায় কোথায় কি খরচ করেছি টোটালটাই খামে ভরে ভাঙড়ের সমস্ত বাড়িতে আমি পৌঁছে দেব। পারবে? পারবে ভবদারা? পারবে মিমি চক্রবর্তী মহাশয়েরা? পারবে অভিষেক ব্যানার্জি? পারবে মমতা ব্যানার্জি? এরা পারবে না, কারণ এরা তো কাটমানি খেয়ে বসে আছে। 100 টাকার কাজকে 500-700 টাকা দেখিয়ে ওখান থেকে মাল খেয়েছে। সেই যখনই বলবে এই কাজ করেছি, সেটা ধরে দিবার ক্ষমতা অন্তত আমার হয়ে গেছে। এখন এমএলএ তো সব কোথায় চুরি করা যায় সেই লাইনগুলো আমি অন্তত দেখে নিয়েছি, বুঝতে পেরেছেন তো আমি ধরে দিতে পারবো। ওটা করবে না। এমপির কাজ কি? তো ডেকে নিয়ে কথা বলছে না, আজকে কে বারণ করেছে? আজকে তুইও তো জানি, যাও নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো। আমি আনতে যাবো কি? আমি আনতে যাবো? এই বাবু কি ভাবলো বলো তো? একটা এমপির কাজ একটু আপনাদের জানতে হবে। সর্বপ্রথম এমপির আমরা মনে করি 3টে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রথম ভূমিকা, এই লোকসভার মধ্যে মানুষের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগগুলো পার্লামেন্টে উত্থাপন করা। কি অভাব অভিযোগ? এই আপনাদের বারাইপুরের পেয়ারা হচ্ছে বিখ্যাত, এই পেয়ারা থেকে ইন্ডাস্ট্রি বানানো যায়, সেটা করেনি। এই পেয়ারা চাষিদের ঠিকঠাক দাম পায় না। পেয়ারা চাষিরা ঠিকঠাক পেয়ারার দাম পাচ্ছে না। এই কৃষকরা চাষ করার পরে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। পার্লামেন্টে গিয়ে সেখানে এমপি স্যারের কাজ হবে, এমপি মহাশয়ের কাজ হবে। ওখানে যেখানে দেশের আইন তৈরি হয়, সেখানে বলা বারাইপুরের বিখ্যাত পেয়ারা, ভাঙড়ের সবজি ব্যবসায়ীরা, এই হরিমূলের খেতি করে যাদের সংসার চলে, এদের উৎপাদিত ফসলের যাতে ন্যায্য মূল্য পায়, যাতে সঠিক দাম পায়, কৃষকগুলো মাস গেলে কম করে 15,000 টাকা যাতে ইনকাম করতে পারে, তার জন্য আওয়াজ পার্লামেন্টে গিয়ে তোলা দরকার একটা এমপি। কিন্তু দুঃখের বিষয়, বিদায়ী এমপি কটা কথা বলেছে আপনাদের সম্পর্কে? কথা বেশি বলেনি। পার্লামেন্ট টিভি আছে, দেখুন, আপনাদের নিয়ে একটাও কথা বলেনি। বিধানসভা টিভি নাই। আমি যাওয়ার পরে এখানে হয়তো ভবদা প্রোগ্রাম করে বলতে পারে নওশাদ সিদ্দিকী সব মিথ্যে কথা বলেছে, তবে ভবদাকে বলবেন নওশাদ সিদ্দিকী যদি মিথ্যে কথা বলে, ওনার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা করুন। আর দ্বিতীয়, বিধানসভা টিভি চালু করে দেন। নওশাদ সিদ্দিকী ওখানে গিয়ে কি বলে না বলে আমরাও দেখতে চাই, আর ভবদাও বিভাস সরকার বিধানসভার মধ্যে গিয়ে কি কি কথা বলে সেটাও একটু দেখতে চাই। বিধানসভা টিভি চালু করবে না, 5 বছর আমার মনে হয় আর করবে না। এরা তো গিয়ে কি করে সর বলতে লাগবে না, কাজের কাজ সেই অর্থে কিছু আমি দেখতে পাই না। তাই একটা এমপি পার্লামেন্টে গিয়ে আপনাদের সমস্যা, এখানে স্বাস্থ্যের দুরবস্থা, শিক্ষার দুরবস্থা, এখানকার যারা শ্রমিক আছে তাদের শ্রম চুরি করা হচ্ছে, 8 ঘন্টার বদলে 10 ঘন্টা 12 ঘন্টা খাটিয়ে তাদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না, মিনিমাম মজুরি তাদেরকে দেওয়া হচ্ছে না, এই সব কথাগুলোকে পার্লামেন্টে গিয়ে বলবে। ওখানকার যিনারা দায়িত্বশীল মন্ত্রী থাকবেন, তাদের কাজ হবে এটাকে নোট ডাউন
করে এই সমস্যাগুলোকে সমাধান করা, এইটাই তো সরকার চলছে বিরোধী, এটাই তো কাজ। কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে পাঠালাম বিগত দিনে আমাদের হয়ে কেউ কথা বললো না, যে যার আখের গুছাতে ব্যস্ত হলো, পেনশনের কত মোটা টাকা পাবে সেইটা আগে এরা হিসাব করতে লাগলো। কিন্তু হরিমূলের মায়েরা, হরিমূলের বাপেরা, হরিমূলের ভাইরা, হরিমূলের কৃষক, হরিমূলের শ্রমজীবী মানুষ যারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো তাদের হয়ে কথা বলতে দেখতে পেলাম না। তাই আপনাদের বলি, আপনারা যদি পার্লামেন্টে আমাদের খামচিহ্নকে পাঠান, খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে এই হরিমূলের কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, ভাঙড়ের কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, এখানকার ছাত্র যুবর হয়ে আওয়াজ তুলবে, এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই তার হয়ে কথা বলবে, স্বাস্থ্যের দুরবস্থা কাটিয়ে এখানে উন্নত মানের হসপিটাল যাতে হয় সেই সমস্ত বিষয়গুলো আনুষঙ্গিক বিষয় যাতে এখানকার মানুষের ডেভেলপমেন্ট হয় তার হয়ে কথা বলবে। এবার আপনারা ডিসাইড করুন কাকে ভোটটা দেবে, আপনাদের উপরে নির্ভর করছে। আমি জোর করব না, রাতের অন্ধকারে 500 টাকা আর বিরিয়ানির প্যাকেট এনে দিয়ে বলবো ভোট দাও, কাজ করব না। একটা দায়িত্ব নিতে পারি, যদি আপনারা আমাদেরকে ভোট দেন, 17 বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, এই হরিমূলের মানুষেরা তাদের দাদু বাবা আর এখন আপনারা মিলে 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের অবস্থার পরিবর্তন হলো না। এমপি আসলো গেল, এমপি ফ্লাইটে চড়ে দিল্লি গেল, রাজধানী চড়ে দিল্লি গেল, এমপি লাভবান হয়ে গেল, আপনারা দিনের শেষে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তাই বন্ধুগণ যারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, 17 বার আপনারা আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে শুধু ভোট নিয়েছে, আপনাদের কথা কেউ পার্লামেন্টে সেই অর্থে তুলেনি। আপনারা যদি একবার ভরসা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খাম চিহ্নকে এই জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের 17 বার যে পার্লামেন্টে যারা গিয়েছে, যতটা না দাবি, যতটা না কথা বলেছে সমস্যার কথা, একবার পাঠাবেন, এই 17 বারের রেকর্ডকে আমাদের একবারই ভেঙে দেবে। আপনাদের উপর নির্ভর করছে। আমি ভাঙড়ের বিধায়ক, খোঁজ নিয়ে এই ভবদাকে জিজ্ঞাসা করবেন ভাঙড়ের কোন বিষয়ে আমি দাবি করিনি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলার জন্য কমপ্লেক্স থেকে শুরু করে লাইব্রেরি, বাস রুট, নদী নালা পরিষ্কার থেকে শুরু করে কৃষকদের কথা, হিমঘর, কিছুই বাদ রাখেনি। আবার আমাকে রিপিট করতে হচ্ছে, লড়াই করে সেগুলো বার করতে হচ্ছে। তাই বন্ধুগণ আপনারা যারা উপস্থিত হচ্ছেন, মায়েরা বাপেরা যারা উপস্থিত হয়েছেন, আপনার ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আমি কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বয়ে যাবেন না। আমি বলবো না আপনাদের জন্য ফুলঝুরি, আপনাদের মিথ্যার ফুলঝুরি উড়িয়ে আমাকে এই ভোট দাও, ওই করে দেবো, এটা আমি বলবো না। তবে একটা কথাই বলতে পারি, আপনারা যদি আমাকে ভোট দেন, অর্থাৎ খাম চিহ্নকে ভোট দেন, খাম চিহ্ন আপনাদের হয়ে লড়াইটা মাঠে ময়দানে যেমন করছে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়েও লড়াই দেবে। বক্তব্য শেষ করব। অন্ধকার এত মানুষ হয়েছে, একটা এখানে একটা ট্রেলার দিলে হয়তো ভবদাকে কাঁপানোর জন্য, তাহলে একটু মোবাইলে ফ্ল্যাশগুলো হয়ে যাক, মোবাইলের ফ্ল্যাশগুলো একটু অন করে দাও, দাঁড়িয়ে যাও, বক্তব্য শেষ হয়ে যায়, মোবাইলের ফ্ল্যাশগুলো। যারা দূরে আছেন একটু একটু যারা দূরে আছেন, ওপরে আছেন মায়েরা, মোবাইলের ফ্ল্যাশগুলো অন করুন তো, ভবদা একটু দেখুক তো, একটু পিছিয়ে আমার বুকে, মায়েরা মোবাইলের ফ্ল্যাশগুলো অন করুন।